হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। সেখান থেকে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থাকে, দুই তিনটি কোয়েশ্চেন থাকে। তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন, আশা করা যায় এখান থেকে বিভিন্ন পরীক্ষায় একটা দুইটা কোয়েশ্চেন কমন পাবেন। মোটামুটি আমরা সবগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ আনার ট্রাই করেছি। চলো বন্ধুরা, কথা না বেরিয়ে শুরু করা যাক। বন্ধুরা, 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ কি নামে পরিচিত? এখানে সঠিক উত্তরটা হচ্ছে জনপদ। প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ জনপদ নামে পরিচিত। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্রাচীন বাংলার পুণ্ড্রনগর নামটি ছিল একটি জনপদের নাম। প্রাচীন বাংলার পুণ্ড্র নামটি ছিল একটি জনপদের নাম। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার পুণ্ড্র। পুণ্ড্র হচ্ছে বাংলার প্রাচীনতম জনপদ। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান নাম কি? সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার মহাস্থানগড়। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে সাধারণ জ্ঞানের অধ্যায় ভিত্তিক সকল ভিডিও দেওয়া আছে। আপনারা যদি আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন, আশা করি যে এখান থেকে আপনারা সাধারণ জ্ঞানের প্রস্তুতি হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড করে ট্রাই করেছি। আশা করি যে এখান থেকে আপনারা কমন পাবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে, পুণ্ড্রবর্ধনের রাজধানী কি ছিল? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার মহাস্থানগড়। পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল মহাস্থানগড়। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, পুণ্ড্রবর্ধনের পুণ্ড শব্দের অর্থ কি? পুণ্ড শব্দের অর্থ হচ্ছে আখ। পুণ্ড শব্দের অর্থ হচ্ছে আখ। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড়। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে, মহাস্থানগড় ও প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরী একই এটি শনাক্ত করেন কে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নম্বর কানিংহাম। কানিংহাম হচ্ছেন প্রথম এটা শনাক্ত করেন। মহাস্থানগড় ও পুণ্ড্রবর্ধন এই নগরী হচ্ছে একটা নগরীকে বোঝায়। মহাস্থানগড় ও প্রাচীন পুণ্ড্রবর্ধন দুইটাই একই জায়গা। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার পুণ্ড্র। বগুড়া হচ্ছে প্রাচীন বাংলার পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্রাচীনকালে এদেশের নাম কি ছিল? প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। প্রাচীনকালে বাংলাদেশের নাম ছিল বঙ্গ। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তরটা হচ্ছে ঘ নাম্বার বঙ্গ। প্রাচীনকালে ঢাকা জেলা হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার বঙ্গ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ঢাকা জেলা, বরিশাল ও ফরিদপুর এটা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। মানচিত্র দেখলে অবশ্যই আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এটা দেখার সময় পাশাপাশি মানচিত্রটা রাখবেন, তাহলে হচ্ছে যে মনে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত? সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার বঙ্গ জনপদে। কুষ্টিয়া জেলা হচ্ছে বঙ্গ জনপদে অবস্থিত। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা? কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা? প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার পদ্মা। পদ্মা নদী হচ্ছে বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা। 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদের নাম কি? এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার বরেন্দ্র। 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে, রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়। সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার বরেন্দ্র ভূমি। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয় বরেন্দ্র ভূমি। 17 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? রাজশাহী অঞ্চলকে বোঝায়। বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে রাজশাহী অঞ্চলকে বোঝায়। 18 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বরেন্দ্র ভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ বর্তমানে বরেন্দ্র ভূমি নামে পরিচিত। বর্তমান রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ প্রাচীনকালে বরেন্দ্র ভূমি নামে পরিচিত ছিল। 19 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার উত্তরবঙ্গ। উত্তরবঙ্গকে বরেন্দ্র বলে। উত্তরবঙ্গকে বরেন্দ্র বলে। 20 নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্রাচীন সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝায়?
কুমিল্লা ও নোয়াখালী। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে প্রাচীন সমতট বলে। 21 নম্বর প্রশ্নে দেওয়া আছে যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তরটা হচ্ছে ঘ নাম্বার বঙ্গ ও সমতট। বঙ্গ ও সমতট যশোর জেলা প্রাচীন বঙ্গ ও সমতট এর জনপদের অন্তর্ভুক্ত ছিল। 22 নম্বর প্রশ্নে দেওয়া আছে শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদের অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটা হচ্ছে খ নাম্বার সমতট। শালবন বিহার হচ্ছে সমতটের অন্তর্ভুক্ত ছিল। 23 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে? সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার রাঢ়। রাঢ় জনপদটি বাংলাদেশের বাইরে অবস্থিত, ইন্ডিয়াতে। 24 নম্বর প্রশ্নে দেওয়া আছে গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশে কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার চাঁপাইনবাবগঞ্জ। গৌরনগরী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। 25 নম্বর প্রশ্নে দেওয়া আছে সমগোত্রীয় শহর কোনগুলো? সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার গৌড়, পান্ডুয়া ও একডালা। গৌড়, পান্ডুয়া ও একডালা এগুলো সব হচ্ছে যে একই জাতীয়। 26 নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার হরিকেল। বন্ধুরা এখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন থেকে এবার বিসিএস এখান থেকে প্রশ্ন ছিল, তো এগুলো হচ্ছে আপনারা শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, ভিডিওটা 2-3 বার রিপিট করে দেখবেন, তাহলে হচ্ছে যে এমনি মাথায় আয়ত্তে চলে আসবে। পরবর্তী প্রশ্ন দেখা যাক। 27 নম্বর প্রশ্নে দেওয়া আছে চট্টগ্রাম অঞ্চল প্রাচীন নাম কি ছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার হরিকেল। 28 নম্বর প্রশ্নে দেওয়া আছে সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার হরিকেল। সিলেট জেলা প্রাচীনকালে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। চট্টগ্রাম এবং সিলেট দুইটাই হচ্ছে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। বন্ধুরা আজকে সর্বশেষ দুটি প্রশ্ন। বন্ধুরা আমরা যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে, সো এগুলো গুরুত্ব সহকারে দেখবেন। 29 নম্বর প্রশ্নে দেওয়া আছে গোপালগঞ্জে প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার চন্দ্রদ্বীপ। বরিশাল ও তার আশেপাশের অঞ্চলটা চন্দ্রদ্বীপ নামে পরিচিত। গোপালগঞ্জ প্রাচীন চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত ছিল। 30 নম্বর প্রশ্নে দেওয়া আছে ওয়ারী বটেশ্বর গ্রামে কোন সময়ের নগর সভ্যতা গড়ে উঠেছিল? এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার 2500 বছর আগের। 2500 বছর আগের সভ্যতা গড়ে উঠেছিল ওয়ারী বটেশ্বরী গ্রামে, যেটা নরসিংদীতে অবস্থিত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।